তারপর একটা লাশ বের হয়ে যাচ্ছে, ডেফিনেটলি এটা হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। এই ডাল ভাত নাম দিয়ে অপমান করা হয়েছে। বিডিআর বাহিনীকে অন্য কোনো বাহিনী সহজভাবে নিতে পারছে না। তারা সেই সকল নেতাদের কাছেই গিয়েছিল যারা একটু হলেও সশস্ত্র বাহিনীর প্রতি বিদ্বেষী। বিডিআর বিদ্রোহ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি যেহেতু বিডিআরে চাকরি করেছি, আমি এই বাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে যদি বলি, বিদ্রোহটাকে আমি অ্যাকসেপ্ট করি না। কারণ হচ্ছে বিডিআরকে এত সুসংগঠিত একটা বাহিনী, এখানে বিদ্রোহ হওয়াটা খুব ডিফিকাল্ট। এবং আমরা যদি তার প্রিভিয়াস হিস্ট্রিগুলো অ্যানালিটিক্স করি, বিদ্রোহ হওয়ার মতো এমন কোনো ঘটনা কি ওখানে আদত পূর্বন্যে ঘটেছিল কিনা, যদি আমরা একটাই ঘটনা পাওয়া যায়। এটা আগে একবার ওদের কিছু দাবি দাবা ছিল, যে দাবি দাবার প্রেক্ষিতে সঠিক ব্যবস্থা নেয়ার কারণে পরবর্তীতে এই ধরনের কোনো সম্ভাবনা কখনোই কোনো অফিসার তারা কখনো দেখেন নাই। আমি যদি ওখানে যেহেতু চাকরি করেছি হেডকোয়ার্টারে, আমার ঠিক তার পূর্বে 3 বছরের চাকরির অভিজ্ঞতা বলে আমাদের সময় কোনো সিমটম আমরা দেখি নাই যে সৈনিকের মধ্যে অসন্তোষ, তাদের যে সকল চাওয়া পাওয়া সে সকলের মধ্যে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেছিল যেখানে আমরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারি নাই। সেক্ষেত্রে আমি বলবো শুধু বিদ্রোহ শব্দটা যদি ইউজ করি তাহলে এটা আমার কাছে সন্দেহজনক। শুধু বিদ্রোহ না, কিছুটা হলেও এখানে এক্সটার্নাল ফোর্সের কোনো ইনভলভমেন্ট অথবা কিছু যোগান থাকতে পারে, যে যোগানে তাদের কিছু বেনিফিট থাকতে পারে। সেক্ষেত্রে আমি যদি এটাকে একটা সংস্থা হিসেবে ধরি, তাহলে এই সংস্থা যদি বিডিআর হয়, তার সবচেয়ে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আমাদের বর্ডার গার্ড দেয়া। আমাদের বিডিআরে যদি কোনো ঘটনা ঘটে, সেখানে কোনো অসন্তোষ তৈরি হয় বা এই সংস্থাটা কোনো কারণে যদি তার কার্যক্ষমতা হারায়, তাহলে বেনিফিশিয়ারি কারা? এটা যদি আমরা খুব সহজভাবে চিন্তা করি, তাহলে তাদেরও কিছু এখানে ইন্ধন থাকবে না। এটা আমি একবারে উড়াই দিতে পারবো না। আমি 6 সাল পর্যন্ত এখানে হেডকোয়ার্টারে চাকরি করেছিলাম। সেই চাকরির সুবিধে যদি আমি যে সকল সৈনিক আমার আন্ডারে চাকরি করেছে তাদের সাথে স্বাভাবিকভাবে আমার যোগাযোগ ছিল, সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমি কিছু তথ্য উপাত্ত পেয়েছিলাম যেগুলো অস্বস্তিকর। আমার যে রানার ছিল তার কথা যদি চিন্তা করি, সে আমি যখন মিশন থেকে ছুটি আসি সেই সমসাময়িকার সময়ে সে আমাকে বলেছিল যে স্যার আমরা সংগঠিত হচ্ছি। আমি বলছি কী বিষয়ে সংগঠিত হচ্ছ? স্যার আমরা কিছু দাবি দাবা তুলব, তা তোমাদের সংগঠনের তোমাদেরকে কে এই ধরনের সহযোগিতা দিবে? তারা বলছে স্যার আমরা কিছু নেতার সাথে দেখা করছি। তো সেই সকল নেতার বাসায় যদি যায় একটা সৈনিক, তাহলে সেই নেতার দায়িত্ব কী? সেই নেতার দায়িত্ব হচ্ছে ওই সৈনিকের ব্যাপারে ওই সংস্থার প্রধানকে ইনফর্ম করা। ডেফিনেটলি তারা করেন নাই। যদি করে থাকতেন তাহলে এই অসন্তোষের বিষয়গুলো তাদের জানা যেত। তার মানে হচ্ছে ওই নেতা তাহলে কী তাদেরকে অ্যাডভাইস করলো, সেই অ্যাডভাইসের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে রাজনৈতিক কিছু না কিছু তাদের ইনভলভমেন্ট অবশ্যই ছিল। বিডিআরের আধুনিকতা লাস্ট 10 ইয়ার্সে এই পর্যায়ে চলে গেছিলো যে এই বিডিআর বাহিনীকে অন্য কোনো বাহিনী সহজভাবে নিতে পারছে না। কারণ হচ্ছে বিডিআর বাহিনীর ট্রেনিং, তার ইকুইপমেন্টস, তার পরিচালনার দক্ষতা এত সুন্দর এবং এত সুসংগঠিত হয়ে গেছিল যে বিডিআর বাহিনীকে দিয়ে আর অন্য কোনো নেগেটিভ কাজ বা নেগেটিভভাবে কোনো কিছু করানো সম্ভব না। এবং তারা এই দেশের সভরেনিটিকে সঠিকভাবে ধরে রাখার জন্য বিডিআরের যে কার্যক্রম করার জন্য তারা 100% এফিসিয়েন্ট হয়ে গেছিল। সেই স্ট্যান্ডার্ডের যদি আপনি বাংলাদেশের বাকি যত রকমের গভর্নমেন্ট সার্ভিসেস আছে তাদের সাথে যদি তুলনা করেন, তাহলে আমাকে এই ডাল ভাত নাম দিয়ে অপমান করা হয়েছে। আমি এই অপমানের প্রতিবাদ জানাই এবং এই অপবাদটা সম্পূর্ণভাবে আমি আপনাদের মিডিয়ার উপরে ছেড়ে দিচ্ছি। কারণ আপনাদের মিডিয়ার মাধ্যমেই তারা এটা স্টাবলিশ করার চেষ্টা করেছে, একটা কুটু দল যারা বলেছে যে ডাল ভাতের ইস্যুসটাই ছিল এক ধরনের ইস্যু, যে কারণে এই ধরনের একটা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আমি এটার নিন্দা জানাই। যখন এই ঘটনা ঘটতেছে তখন প্রত্যেকটি সেনাবাহিনী অফিসার তার নিজস্ব জায়গা থেকে এই বিষয়ে নিন্দা জানিয়েছে এবং উদ্যোগে ইভেন যারা ছুটিতে আছেন তারা পর্যন্ত ছুটে আসছে এবং বিডিআরের কাছাকাছি তারা অবস্থান করছিল। আমরা যারা স্ব ইউনিটে ছিলাম আমরা উদ্যোগে আমাদের সিনিয়রের মাধ্যমে জানিয়েছিলাম স্যার আমরা প্রস্তুত আছি, আপনারা যে কোনো আদেশ দেন, আমরা এই বিডিআর বিদ্রোহ বলেন আর যেটাই বলেন সেটাকে মোকাবেলা করার জন্য বা সেটা সুষ্ঠু এন্ডিং করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা এই জিনিসটাকে শেষ আমরা করতে চাই। কিন্তু আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করানো হয়েছে। আমরা একটার পর একটা লাশ বের হয়ে যাচ্ছে, আমরা লাশ গলিত অবস্থায় পাচ্ছি, আমরা লাশের কোনো সন্ধান পাচ্ছি না, অ্যাসিড দিয়ে পুড়াই দেওয়া হয়েছে। এই ধরনের নৃশংসতা দেখতেছি। কাকে প্রশ্ন করব? প্রশ্ন করার যে জায়গাগুলো ছিল আমরা সেই সব জায়গায় প্রশ্ন করেছি।
দরবার হলের কিছু ঘটনা আপনারা হয়তো জানেন, যেখানে আমাদের তৎকালীন সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল সকল অফিসারের মধ্যে থেকে। তবে আমি তখনও সার্ভিসে ছিলাম। আমি যদি বলি আমরা অসন্তুষ্ট, আমরা কখনো সদুত্তর পাই নাই। আমি যেহেতু এখানে একটু উল্লেখ করতে পারি, আমি সেই সময়কার অফিসার। এইটার বিডিআরের সিসিটিভি ডিজাইনটা আমার মাধ্যমেই হয়েছিল, আমি ডিজাইনটা করেছিলাম। আমি একটি ডিভিআর মিররিং করে একটা অবস্থানে ছিল, তৎকালীন যে বিডিআর দায়িত্ব নিয়েছিলেন আমি স্যারকে জানিয়েছিলাম, স্যার এখান থেকে একটা ফুটেজ পাওয়া যেতে পারে। আজ পর্যন্ত আমি জানি না সেই ফুটেজটার ব্যাখ্যা কী। আমাকেও কোনো দিন আর এটার ফিডব্যাক ফেরত দেওয়া হয় নাই, যে আমি যে তথ্যটা দিলাম যে স্যার এখানে একটা ডিভিআরের একটা অংশ ছিল 30 মিনিটসের ব্যাকআপ এইভাবে ডিজাইন করা হয়েছিল, তাহলে সেই ব্যাকআপটা কোথায়? সেই সকল প্রশ্নগুলো আপনারা এখন যেহেতু মিডিয়ার মাধ্যমে আপনারা তুলতে পারেন, সঠিক এভিডেন্স আপনাদের সামনে যেন তুলে ধরে হয়। এবং আমরাও চাই যারা মানে যেহেতু আমি একজন সেনাবাহিনী অফিসার, আমার এতগুলো অফিসার মারা গেছে, আমি এই প্রতিবাদ জানালাম, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আপনারা এটা সঠিকভাবে সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে আবার এটা ইনভেস্টিগেশন করে দেখার জন্য অনুরোধ জানাবেন। এটাকে বিডিআর বিদ্রোহ বলবেন, না বিডিআর ষড়যন্ত্র বলবেন, না পিলখানা হত্যাকাণ্ড বলবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যদি বিদ্রোহ বলতে চান তাহলে বিদ্রোহ বলতে আপনাকে প্রিভিয়াস যতগুলো বিদ্রোহ হয়েছে তার সাথে এটা তুলনা করতে হবে। আপনি বাংলাদেশে এই পর্যন্ত যদি বিডিআরই আরেকটা বিদ্রোহ বলেন, সেখানে তাদের ডিএডি অফিসার হওয়া না হওয়া নিয়ে এক ধরনের অসন্তোষ ছিল, পরবর্তীতে সেটা সলভ করা হয়েছিল এবং সেটা স্যাটিসফ্যাক্টরি বলেই জানা যায়। কারণ হচ্ছে এরপরে অনেক বছর চলে গেছে, ডিএডি অফিসাররা অফিসার হয়েছেন, তারা সেই ধরনের প্রাধিকার পেয়েছেন, এ ধরনের কোনো অসন্তোষ ছিল না। যদি ধরেন বলেন সে বেতন ভাতা, তাদের ফ্যাসিলিটিস, আমি যেহেতু লাস্ট 3 ইয়ার্স সেখানে কাকি করে আসছি, আমি দেখেছি সকল ফ্যাসিলিটিসগুলো মিলিটারির সৈনিকের সমমানের করা হয়েছিল। তার মানে হচ্ছে তাদের আর কোনো অসন্তোষের জায়গা নাই। বাকি থাকে হচ্ছে যেটা আপনারা একটু আগে বলছিলেন ডাল ভাত, যেটাকে আমি নিছক ফানি একটা প্রবাদ বলে ধরে নিচ্ছি, এটার কোনো ভিত্তি নাই। সো এটা গেল হচ্ছে তাদের যদি বিদ্রোহ না। এখন আসেন ষড়যন্ত্র হতে গেলে সেটা আমাকে স্পেসিফিকলি বলতে হবে কার ষড়যন্ত্র, সেইটার দায়িত্ব যারা এটা ইনভেস্টিগেশন করেন তাদের। আমি তবে ডেফিনেটলি বলবো, যেহেতু বিদ্রোহ না, তাহলে এতগুলো মৃত্যু কেন হলো? তাহলে ডেফিনেটলি এটা ষড়যন্ত্রই। এখন ষড়যন্ত্র কে করেছেন সেটা খতিয়ে দেখার বিষয় আছে। এটা হচ্ছে একটা হত্যাকাণ্ড, ডেফিনেটলি এটা হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। এই নৃশংস হত্যাকাণ্ড কোনো ধরনের একটা ট্রেন বিডিআর সোলজারের পক্ষে করা সম্ভব নয়। আসলে কি বিডিআরের সৈনিকরাই কি এরকমভাবে নৃশংসভাবে কোনো আর্মি অফিসারদেরকে হত্যা করতে পেরেছে, নাকি তাদের সাথে অ্যাডিশনাল কোনো ফোর্সের সংগঠন ছিল? আমার মনে হয় খতিয়ে দেখার সময় এসেছে, খতিয়ে দেখতে হবে। যদিও অনেক দেরি হয়ে গেছে, তারপরেও এখনও সুযোগ আছে আমরা জাতির কাছে যেন অ্যাটলিস্ট আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যেতে পারি।